নমস্কার, শিক্ষা শুল্কের আজকের আলোচনায় আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই সেটে। শিক্ষা শুল্ক অর্থাৎ শিক্ষা বান্ধব সম্পর্কিতই একটি অনুষ্ঠান আমরা করে থাকি আপনাদের জন্য, সর্বোপরি একটি সামাজিক ভালো বার্তার উদ্দেশ্যে। তার কারণ আমরা এমন কিছু মানুষকে মেলে ধরি বা এমন কিছু ব্যক্তিত্বকে আমাদের এই সেটে আনার চেষ্টা করি যারা তাদের মূল্যবান কিছু পরামর্শ, মূল্যবান তাদের জীবনের কিছু কথা, যা কিনা আমাদের জীবনে চলার একেবারে পথকে সুগম করে তোলার মতো উৎসাহিত কিছু বিষয়কে মেলে ধরেন। আর তাই প্রতি শনিবার সন্ধ্যা 6টায় আমরা কিন্তু শিক্ষা শুল্ক এই অনুষ্ঠানে সেরকম কিছু ব্যক্তিত্বদের নিয়ে হাজির হই। আর তার আগে একটু ছোট্ট করে বলি, আমাদের এই শিক্ষা শুল্ক অনুষ্ঠানের নিবেদনে কিন্তু রয়েছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ হসপিটাল, এই তার সাথে জটিয়াখালী এবং ফুলবাড়িতে এটি কিন্তু রয়েছে। আর শুরুর আগে ছোট্ট করে একটু বলি, আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে বরাবরের মতোই থাকেন, তবে আমাদের এই অনুষ্ঠানে বরাবরের মতো থাকতে গেলে বা এখন এই মুহূর্তে লাইভে থাকতে গেলে কিন্তু 24619224, তার আগে 0353 এই নম্বরে ফোন করে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। এবার আসি কে আমাদের আজকের এই শিক্ষা শুল্কের অনুষ্ঠানে রয়েছেন। বহুল চর্চিত, বহুল পরিচিত এবং তার থেকেও বড় একটি বিষয়, এমন একজন শিক্ষানুরাগী, এমন একজন শিক্ষার্থী অনুরাগী মানুষ আজ আমাদের সাথে রয়েছেন, যিনি তার জীবনকে চ্যালেঞ্জ হিসেবে দেখেছেন, যিনি এই পেশায় রয়েছেন, যেই বিদ্যালয়ে রয়েছেন তাকে বর্তমান প্রেক্ষাপটে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কিন্তু একেবারে শুধু শিলিগুড়ি শহর, শিলিগুড়ি নয়, দেশ, রাজ্য এবং বিদেশের মাটিতেও ছাপ ফেলেছেন কিভাবে শিক্ষাকে তুলে ধরা যায়, কিভাবে সর্বক্ষেত্রে বা সার্বজনীন ক্ষেত্রে তার প্রসারতা বৃদ্ধি করা যায়। তার নামটি এবার আমি বলি এবং আপনারা একটু তাকে দেখে নিন, তারপর আমি তার কিন্তু তালিকাগুলো একটু বলতে চাই। আমাদের সাথে আজকে সন্ধ্যায় রয়েছেন মুরালীগঞ্জ হাই স্কুল বিধাননগরের প্রধান শিক্ষক মহাশয় শামসুল আলম। শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আপনাকে আমাদের এই সেটে আসার জন্য। আমরা কিন্তু অসংখ্যভাবে আপ্লুত ব্যস্ততম সময়ে আমাদের কাছে আসার জন্য। এবার আমি দর্শকদের উদ্দেশ্যে বা আমাদের সাথে স্মার্টফোনের ওপারে যারা রয়েছে ছোট করে একটু বলতে চাই, এই মানুষটি যিনি শিক্ষার আঙিনায় পদার্পণ করেছেন তার ঝুলিতে কি কি রয়েছে একটু ছোট করে বলি, তারপর তো প্রশ্ন উত্তর এবং আলোচনা আড্ডা থাকবেই। 2013 সালে পরিচ্ছন্নতা, নান্দনিকতা এবং শিশু বান্ধব সমস্ত কিছু মিলিয়ে তার স্কুল কিন্তু পেয়েছে যামিনী পুরস্কার। 2013 সালে নির্মল বিদ্যালয় পুরস্কার, 2021 সালে দ্য টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স, এছাড়াও 2013-তে আইকন অফ নর্থ বেঙ্গল, তার সাথে ন্যাশনাল অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে। এই নামটি আমরা আশা করছি এরপর আমরা সেটা বোধহয় ডিক্লেয়ার করতে পারবো, এই আশা রাখছি। তার সাথে 2020 সালের শিক্ষারত্ন, সর্বোপরি দেশ বিদেশ অর্থাৎ এই গোটা পৃথিবীর রত্ন একটি মানুষ। প্রথমে আমি একটু স্যারের কাছে যাই, আরও তার কর্মকাণ্ড রয়েছে শুনবো। প্রথমেই আমি স্বাগত জানালাম আপনাকে এবং তার সাথে আমি বলছি এই যে বর্তমান প্রেক্ষাপট এবং এই বর্তমান প্রেক্ষাপটে যে এত সুন্দরভাবে মেলে ধরা একটা সরকার পোষিত উচ্চ বিদ্যালয়, তাকে এত সুন্দরভাবে মেলে ধরার মাঝে আপনি যে এই একটা ব্যতিক্রমী একজন প্রধান শিক্ষক, আমরা যারা শিক্ষার জগতে রয়েছি প্রত্যেকেই আপনার নামে আমরা ভীষণভাবে পরিচিত এবং আমরা সকলে কিন্তু মানে ভীষণ জনপ্রিয় এই মুখটি বা এই মানুষটি। প্রথমে বলি অনুপ্রেরণা কার এবং যাত্রাপথটা কিভাবে শুরু হয়েছিল, তার সাথে আপনি কি এই অ্যাম্বিশনটাকে ভেবেছিলেন, মানে কিভাবে শুরু হলো এই চ্যালেঞ্জিং একটা কাজে নামা এবং একের পর এক সফলতা? প্রশ্নটা ফার্স্ট আমি করলাম, এবার দেখি। দেখুন, এই প্রশ্ন অনেকেই করে। আমার ছোটবেলার থেকে একটা স্বপ্ন ছিল যে আমি একটা বিদ্যালয়ের প্রধান হব। সর্বোপরি আমি শিক্ষক পরিবারে জন্মেছি, বাবা শিক্ষক ছিলেন। আমরা 4 ভাই 1 বোন, সবাই শিক্ষক শিক্ষিকা। তো ছোটবেলার থেকেই স্বপ্ন ছিল। বন্ধুরা মজা করে বলতো, কি রে তুই কম্পিটিটিভ এক্সাম পড়ছিস না, তুই কি চাকরি করবি না? আমি ওদের বলতাম যে দেখ, একদিন আগে হলেও আমি চাকরি পাবো। এবং সত্যি সেটা কাকতালীয়ভাবে মিলে যায়। আমাদের সমস্ত ফ্রেন্ড সার্কেলে আমি চাকরিটা পেয়ে যাই এবং একদিনও বেকার ছিলাম না। মানে ইউনিভার্সিটি থেকে সরাসরি স্কুল, মানে ছাত্রের ওই বেঞ্চে বসার থেকে শিক্ষকরা যেদিকে আসেন সেদিকে চলে আসা। সেই
1997 সালে শিলিগুড়ির জগদীশচন্দ্র বিদ্যাপীঠে আমার কর্মজীবন শুরু হয়। আচ্ছা। এবং শুরুর থেকেই আমি স্বপ্ন দেখতাম যে যদি একটা বিদ্যালয় আমার হাতে আসে আমি কি কি করতে পারি। আমার 20 বছর আগে যদি কেউ বাইটটা টিভি চ্যানেলে মেলায়, সেটা যে আমি চেয়েছিলাম সরকার আমাদের পিছনে প্রচুর টাকা স্যালারি দেয়, এতগুলো মানে হাজার হাজার বিদ্যালয় আছে, আমরা সেই বিদ্যালয়গুলোকে কেন সেরা করতে পারবো না। তারপর নিয়ে সেই শুরু হয় এবং 2004 সালে অগস্ট মাসে আমি মুরলীগঞ্জে আসি। সেটা একটা এখন স্বপ্ন মনে হয়, কতটা কঠিন ছিল, কিন্তু আমরা সেটা পেরিয়ে আসতে পেরেছি। আমরা এমন একটা টিম ওয়ার্ক তৈরি করতে পেরেছি এবং ম্যাডাম যেটা আপনি বললেন 2013 সালে যে বিভিন্ন পুরস্কারের ঝুলি কিন্তু রয়েছে, পুরস্কার এবং বিদেশ থেকেও এসছে, নিশ্চয়ই পরে সেগুলো আমি শেয়ার করব বা আপনিও জানেন। সেই এই যে যাত্রাপথ, তার মানে কিন্তু বলতে গেলে এটাই চ্যালেঞ্জিং জীবনের শুরুটার থেকেই কিন্তু সফলতা রয়েছে, তাই একদম একদম। স্যার শুরুতে বলছিলেন একদিনও বসে না থেকে এই যে প্রশাসনিক একটা দায়িত্বভারের মাঝে কিভাবে এগিয়ে যেতে হয় স্কুলকে নিয়ে, বা একটা এই বর্তমান সময়ের স্কুলের এমন অবস্থা সরকার পোষিত স্কুলে, যেটা কিন্তু একটা রিয়েল ফ্যাক্ট। এবং আমাদের মাঝে তো বেসরকারি স্কুল বা বেসরকারি স্কুলের দিকে দেওয়ার প্রবণতা রয়েছে। তার মাঝে আমি একটু ছোট করে স্যারের স্কুলের সম্পর্কে একটু বলতে চাই, যা না বললেই নয়। যেখানে প্রায় আমার যা জানা রয়েছে বোধহয় 20 থেকে 30টি পুলকার বাস সব মিলিয়ে আমাদের 13টি বাস আছে এবং অত্যাধুনিক বাস। রাস্তা দিয়ে যখন যায় অনেকে একটু ঘাড় ঘুরিয়ে দেখে, একটু ভাবছে যে আমি ভুল দেখলাম কিনা। আচ্ছা, একদম, যেহেতু বেঙ্গলি মিডিয়ামের বাস, বেঙ্গলি, এবং 13টা অত্যাধুনিক বাস, সেখানে ক্যামেরা পর্যন্ত লাগানো আছে। আচ্ছা, তার সাথে আপনার অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে। আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে। আসলে অ্যাম্বুলেন্সটা রাখতে হয়েছে এই কারণে, বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। একটা বোধহয় ফোন এসছে, আমি একটু থামাচ্ছি। আচ্ছা, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন, একটু চটপট বলুন। আমি আয়ুষ রাস্তাজি, আমি মুরালিগঞ্জ হাই স্কুলে পড়ি, দাসপাড়া থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ বলুন। আসলে আমাদের স্কুলে এমন কোনো জিনিস নাই যেটা বাদ আছে। একদম, পড়াশোনা থেকে শুরু করে অ্যাম্বুলেন্স, বাস, মিড ডে মিল ভালো খাওয়ায়, তারপরে হচ্ছে সিসিটিভি ক্যামেরা। আমাদের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা আমাদের প্রচুর গাইড করে। হ্যাঁ, আচ্ছা, যারা ধরেন একটু কম মার্কে আছে পড়াশোনায়, ওদের এক্সট্রা ক্লাস করায়। আচ্ছা, তার ফলাফলটা আমরা কিন্তু লক্ষ্য করি বিভিন্ন সংবাদ মাধ্যমে। মানে এই যে আপনাদের ওপর যে এত সুন্দরভাবে স্যারেরা এবং শিক্ষক শিক্ষিকারা সকলে মিলে, শিক্ষক কর্মচারীও বলবো, সকলে মিলে যে এই প্রয়াস আমরা কিন্তু লক্ষ্য করি। হ্যাঁ, এবার বলুন। এই যে ফোনটা আমি একটু শুনতে পেলাম দাসপাড়া, আসলে দেখুন দাসপাড়াতে আমি সম্প্রতি গিয়েছিলাম। আমি যখন ফিরছি আমি শুধু ভাবছি অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যদি এত দূরে বাড়ির থেকে চাকরি করতেন তারা যে কোনো উপায় ট্রান্সফার নেওয়ার চেষ্টা করতেন। আমি তখন ভাবলাম এখান থেকে ক্লাস 5, 6, 7 এই ছোট ছোট বাচ্চারা 40-42 কিলোমিটার দূর থেকে জার্নি করে কোথায় আসছে না, একটা সরকারি বিদ্যালয় পড়তে আসছে, সেটাও সরকারি বিদ্যালয়। তখন আমাদের দায়বদ্ধতা বেড়ে যায়, দায়িত্ব বেড়ে যায় এবং এত মানে মানুষের যে আকাঙ্ক্ষা, একটা চাহিদা, এত সুন্দর একটা কিন্তু সেখানে সরকারি স্কুল, আমরা কিন্তু সরকারি ফরম্যাটেই করছি সরকারি স্কুল, কিন্তু সেটা কিভাবে করছে এই প্রশ্নটা তো থাকবে। যাই হোক, ফোনে যে রয়েছেন বা যে ছিলে, অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা হচ্ছে, আমি একটু যেহেতু এই বিষয়টা উঠলোই, আমি একটু রেকর্ডটা বলে রাখছি। 2024-এ পাশের হার 100%, 23-এ 99.13%, 22-এ 100%, 2021-এ 99.01%। তার সাথে কিছু নাম তালিকায় এসছিল, শুধু এখানেই নয়, তার সাথে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন চ্যানেলের মাঝে দেখেছি যে দিলরুবা খানম, সে কিন্তু রাজ্যে 10ম স্থান অধিকার করে এই সরকার পোষিত বিদ্যালয় থেকে। এবং এই যে সরকার পোষিত বিদ্যালয়ের যে অবস্থান, সেই অবস্থানগত ক্ষেত্রটাও কিন্তু একটা ভাববার বিষয়। একেবারে চা বাগান ঘেরা প্রত্যন্ত একটা গ্রামীণ এলাকা, বিধাননগরের মুরালিগঞ্জ হাই স্কুল। সেখান থেকে আরও নাম উঠে এসেছে। শম্ভু দাস 666 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে 24তম স্থান। এবং 2018 সালে প্রশান্ত কুমার বিশ্বাস 475 পেয়েছিল, ছেলেদের মধ্যে রাজ্যে 16তম স্থানে ছিল। 2024
2024-এ কিন্তু ছিল জ্যোতি ওরাও 651 মেয়েদের মধ্যে জেলাতে প্রথম স্থান। মানে এই অভাবনীয় সাফল্য বোধহয় একজন প্রশাসনিক ব্যক্তি তার যদি অদম্য ইচ্ছা শক্তি এবং মানে কাজের প্রতি এগিয়ে চলার প্রবণতা থাকে তাহলেই বোধহয় সম্ভব। কারণ রিয়াল ফ্যাক্ট বলতে গেলে আমরা কিন্তু অন্যান্য সরকারি বিদ্যালয়গুলোও দেখি যেখান থেকে স্কুল ছুটে সমস্যা রয়েছে, ড্রপ আউট রয়েছে। তো এই বিষয়টা কিভাবে আপনি মেলে ধরবেন যে এই চ্যালেঞ্জের জায়গায় দাঁড়িয়ে আজকে আপনার স্কুল এত সফল, এতগুলো পুলকার রয়েছে, এতগুলো অ্যাম্বুলেন্স রয়েছে, এত বিষয়, আপনার বিভিন্ন রকম স্যানিটারি ভেন্ডিং মেশিন রয়েছে, আপনাদের ওয়াকি টকি রয়েছে, এতগুলো মানে যারা অশিক্ষক কর্মচারীরা যারা রয়েছেন, তার সাথে রয়েছে বিভিন্ন সুসজ্জিত ক্লাসরুম, স্মার্ট ক্লাস রয়েছে এবং আপনাদের ভিডিও কনফারেন্সের সুবিধা রয়েছে। মানে কিভাবে এটা সম্ভব? সবই তো সরকার পোষিত স্কুল রয়েছে পাশাপাশি, কেন সেটা হচ্ছে না বা আপনার স্কুলে কেন সেটা হচ্ছে, এই বিষয়টা কিন্তু প্রত্যেকের জানার আছে, ইভেন আমারও জানার ছিল, আমি এই প্রশ্নটা থ্রো করলাম। দেখুন, আমরা যদি ভাবি যে একটা রিক্সা পুলার প্রাইভেট স্কুলে চলে যাচ্ছে অথচ বাড়ির কাছে সরকারি স্কুলে আসছে না, আমরা যদি একটা চেকলিস্ট নিয়ে বসি ওদের কি আছে আমাদের নেই, আমরা যারা ম্যানেজমেন্টে আছি, আমরা যারা প্রধান শিক্ষক, আমরা যারা শিক্ষক শিক্ষিকা, যদি একটা দুটো আমরা লিস্ট বানাই যে একটা প্রাইভেট স্কুলে কেন যাচ্ছে, এই কেনর উত্তর আমাকে খুঁজতে হবে। গিয়ে দেখবো যে না ওখানে রুমগুলো ঝাঁচকচকে, ওখানে বাথরুম ক্লিন থাকে, ওদের ক্যাম্পাসটা সুন্দর, ওরা ড্রেস প্রোটোকল মেনে চলে। তো এইটা করার পরে যেটা আমার নেই সেটা যদি আমি করে দিই তো সেটা রাজ্যের সব স্কুলই মুরালীগঞ্জের মতো হয়ে যেতে পারে 40 কিলোমিটার দিক থেকে। দেখুন, একটা দুটো বাচ্চা হয়তো কোনো টিচারের প্রতি ফ্যাসিনেশন থাকতে পারে বা এই থাকতে পারে, আসতে পারে, আমি আশ্চর্য হয়ে যাই, আমরা আশ্চর্য হয়ে যাই 600-700 বাচ্চা তারা বাসে আসছে, পুলকারে আসছে। এবং এই কিছুদিন আগে ভর্তির জন্য 650 ফর্ম নিয়েছে, আমরা অত নিতে পারিনি, আমরা 458 ক্রস করে গেছে নিয়েছে। তো আমরা যারা একটা সময় ছোটবেলা পেরিয়ে এসে আজকে প্রধান শিক্ষক শিক্ষিকা হয়েছি, আমরা একটা জিনিস বোধহয় ভুলে যাই, একটা শিশু কি চায়, যত্ন। হ্যাঁ, শিশু কি চায় বা আমি যদি শিশু থাকতাম তাহলে কি চাইতাম। আমরা যদি এই প্রশ্নের উত্তরটা আমরা নিজেরা পেয়ে যাই বা উত্তরটা খোঁজার চেষ্টা করি, সব স্কুলই কিন্তু এত সুন্দর হবে, তাহলে গরিব মানুষদের যে কোনো লোককে তাকে প্রাইভেটে ছুটতে হবে না। ধরুন একটা শিশু চায় সুন্দর ঝাঁচকচকে একটা ক্যাম্পাস। আমার এই একটু গল্প বলি, একদিন এলাকারই একজন সে তার সন্তানকে নিয়ে বেড়াতে এসছে, তো তাকে প্রাইভেটে পড়াবে, প্রাইভেট স্কুলে। তো এসে বলছে আপনি কি সর্বনাশ করলেন বলেন তো? কেন? আরে বাচ্চাটাকে নিয়ে এসে ও দেখার পরে মুরালীগঞ্জেই ভর্তি হবে, অন্য স্কুল যেতেই চাচ্ছে না। কারণ আমি জানি ওই এত আমার 1000 ফুলের টপ থাকে, সুন্দর সাজানো, এবং বাচ্চারা খেলতে চায়। আমরা খেলাধুলার মেয়েরাও তারা ফুটবলের কোচিং নিচ্ছে, ক্রিকেট কোচিং চলছে, সমস্ত বাচ্চারা একসাথে কুডো করে, সেলফ ডিফেন্স। এবং আপনাদের শুনলে ভালো লাগবে, পশ্চিমবঙ্গে আমরাই যেটা সেলফ ডিফেন্সটাকে আমরা ম্যান্ডেটরি করেছি, এবং এর সুবাদে 5 থেকে 6 জন তারা ন্যাশনাল লেভেলে তারা অ্যাওয়ার্ড পেয়েছে, মেডেল পেয়েছে, এবং তারা চাকরি পেয়ে যাবে, সময়ের শুধু অপেক্ষা। তো সেলফ ডিফেন্সটা যেমন হচ্ছে, শরীর চর্চাটা যদি ঠিকঠাক করা যায়, বাচ্চারা একটা গুরুগম্ভীর ক্লাসের থেকে শরীর চর্চা, খেলাধুলা, ফুলের বাগান, এটা খুব খুব করে ভালোবাসে। আমরা সেই জায়গাগুলো দিয়েছি। আমরা অনেক দেখবেন মেয়েরা আছে, বাথরুমটা এত নোংরা থাকে ভয়ে যায় না, স্কুলেও আসে না। আমাদের ভেরি রিসেন্ট আমাদের 4 জন সুইপার আছে এবং তারা স্ট্যান্ড বাই থাকে, 1 ঘন্টা অন্তর চেকিং হয়। চেকিং হওয়ার পরে সেটা ওয়াশ হয়ে যাচ্ছে। তো ভাবেন তো, যেটা একটা প্রাইভেট স্কুলে সম্ভব। মানে এইখানে আমার একটা প্রশ্ন রয়েছে, আপনার তো স্যানিটারি ভেন্ডিং মেশিন রয়েছে, এই যে এই ধরনের বিষয়গুলোর উপর আপনারা নজর দিচ্ছেন, তাহলে না একটা কথা বা একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে বাকি স্কুলগুলো কেন এগিয়ে আসছে না বা কেন? দেখুন, মানে দুর্বলতাটা কি? দেখুন, যারা প্রধান শিক্ষক হন না, সহশিক্ষক থেকে, তারা একটা স্বপ্ন নিয়েই আসেন। আমি বলবো না যে, কারণ সবাই হতেও চান না, বেশ কিছু যারা হতে চান একরাশ স্বপ্ন নিয়ে, যেভাবে আমরা এসছি। তো সেই ক্ষেত্রে সেখানে কিছু লোকাল কিছু সমস্যা থাকে, দেখা গেল হয়তো সেটা মানে পলিটিক্যাল হতে পারে বা কোনো কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ,
সেইটা হয়তো অনেকে ওভারকাম করতে পারে না, বা সেই ট্রাফের মধ্যে অনেকেও পড়ে যান। পড়ে যাওয়াতে পরে তার স্বপ্নটা চুরমার হয়ে যায়। কারণ আমি প্রত্যেকটা প্রধান শিক্ষক জিনিস মানে সামান্য কিছু বেতন বেশি পান, তা সত্ত্বেও বেতনটাকে উপেক্ষা করে তারা আসেন। কিন্তু যদি ভালো পরিচালন সমিতি থাকে, আসলে দেখুন, আমরা যদি কোনো পলিটিক্যাল পার্টি আমাদের বলেন না যে আপনি এসে স্কুলে রাজনীতিটা করুন বা এই করুন, তারা চায় সরকারের যেহেতু আমাদের বেতন দিচ্ছে, রেভিনিউ থেকে স্যালারি দিচ্ছে, তারা চায় আমরা যাতে আমাদের সঠিক কাজটা করি, তাতে আলটিমেটলি গভর্নমেন্টেরই ভালো হয়, তাতে জনগণের সুবিধা হয়। আজকে দেখুন 40 কিলোমিটার দূর থেকে মুরালীগঞ্জ সরকারি স্কুলে পড়তে আসছে, কোনো প্রাইভেটে না। তো এইগুলো বুঝতে হবে, এবং স্থানীয় যারা ম্যানেজমেন্টে থাকতে তারাও বুঝতে হবে যে আমরা যে দায়িত্বটা পেয়েছি সেটা সকলের জন্য কিভাবে ভালো করা যায়। সো সেই দিক থেকে হয়তো মুরালীগঞ্জ আমরা অনেকটা এগিয়ে আছে বলে আমরা এটা করতে পারি। অনেকটা নয়, মানে একেবারে কিন্তু পুরোটা। কারণ আমরা 2013 বোধহয় সালটা ছিল যেখানে কিন্তু মানে এশিয়ার বিভিন্ন 7টি দেশের প্রতিনিধিরা, 13টি কান্ট্রির প্রতিনিধিরা এসে কিন্তু এই মডেল স্কুলকে পরিদর্শন করে গিয়েছিলেন যে কিভাবে সম্ভব এই প্রত্যন্ত চাই বাগান ঘেরা একটি জায়গার এলাকার এই ধরনের স্কুলকে এত মডেল স্কুল হিসেবে গড়ে তোলা, যেটা কিন্তু বিশ্বের বাজারে, বিশ্বের দরবারেও কিন্তু এই স্কুলটি একটি মডেল স্কুল হিসেবে তার নাম রয়েছে, মুরালীগঞ্জ হাই স্কুল বিধাননগর। আর তারই কিন্তু আজ প্রধান শিক্ষক, ব্যতিক্রমী প্রধান শিক্ষক বলাই বাহুল্য, শামসুল আলম স্যার আমাদের সাথে কিন্তু আজকে সন্ধ্যায় রয়েছেন। আপনাদের জানাই আমাদের অনুষ্ঠানটি পুনঃপ্রচার কিন্তু হবে আগামীকাল, অর্থাৎ রবিবার বেলা 1টার সময় আপনাদের প্রিয় সিসিএন বিনোদন এই চ্যানেলটি। তার এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে আপনারা কিন্তু ফোন করতে পারেন 0353246194 এই নম্বরে। আর এবারে আবারও আমরা প্রশ্নে একটু ফিরি যে এই আপনার স্কুলটা প্রথম আমরা মানে পশ্চিমবঙ্গ শুধু বলবো না, মানে সব কিছু মিলিয়েই, মানে সব পুরো দেশ বিদেশ মিলিয়ে আমি একটা বলছি যে এই যে জল খাওয়া নির্দিষ্ট সময় বাচ্চাদের, কোনো স্কুলের প্রধান শিক্ষক বোধহয় এতটা ভাবেননি। আর তার সাথে আরও একটি বিষয় উল্লেখ করব যে যেটা হলো যে এই যে মেয়েদের এখনকার প্রেক্ষাপটে ম্যান্ডেটরি করা হয়েছে সেলফ ডিফেন্স কোর্স, কুডো প্রশিক্ষণ, সেখান থেকে পুরস্কার উঠে আসছেন, কি বলবেন? দেখুন, জলের যে বিষয়টা আমরা দেখতাম, এখন ছোট ছোট ছেলে মেয়েরা না তারা বাইরে যাচ্ছে কিডনি চিকিৎসা করতে। একদম কেন হচ্ছে? কারণ আমরা ছোটবেলাতে এটা পেতাম না, বাড়ির থেকে অত টাকাও পেতাম না। এখন প্রত্যেকটা বাচ্চা, সে গরিব পরিবারেও দেখেছি, তার মানে তারা এমন টিফিনের টাকা নিচ্ছে, তারা ফাস্ট ফুডগুলো খাচ্ছে, এবং কালার ফুড ইনটেক করাতে, তারা জল কম খাওয়াতে তাদের কিডনির একটা সমস্যা হচ্ছে। এটা আমার কথা না, ডাক্তারের কথা। তো তখন মনে হলো যদি আমরা এমন কিছু করি সব বাচ্চারা জল খাবে, কারণ বাচ্চাদের এমনি জল খেতে বললে খাবে, বন্ধু খাচ্ছে, ফ্রেন্ডরা খাচ্ছে, অতএব আমিও খাবো। এইটাকে আমরা কাজে লাগালাম, এই সাইকোলজিক্যাল যে মানে টেন্ডেন্সিটাকে। তো সেক্ষেত্রে আমাদের একটা বিশেষ বেল আছে, যে বেলটা দিলে সব বাচ্চা তখন পড়াশোনা কিন্তু বন্ধ হয়ে যায়। টিচারদের বোঝানো আছে যে ওই সময় যিনি হয়তো গল্প বলছিলেন গল্প বন্ধ হয়ে যাবে, পড়াচ্ছিলেন পড়া বন্ধ হয়ে যাবে, সব বাচ্চারা জল খাচ্ছে কিনা আমরা অবাক হয়ে যাই। আর বিশেষ করে আমার রুমে প্রায় 75 মতো সিসিটিভি এবং এলইডি আছে, আমারও ভালো লাগে, দেখি সব বাচ্চা একসাথে জল খেয়ে মুখটা বন্ধ করে রাখছে। তো তখন মনে হয় যেন আমরা কোথাও সাকসেস, এবং ভালো লাগে যে ওড়িশা গভর্নমেন্ট এটাকে নিয়েছে, মহারাষ্ট্র নিয়েছে, এবং এই পশ্চিমবঙ্গের অনেক আমার ফ্রেন্ডরা আছে, তারাও কিন্তু নিয়ে আমাকে জানিয়েছে তোমার কনসেপ্টটাকে আমরা চালু করেছি। এটা দক্ষিণবঙ্গ থেকে আরম্ভ করে সব জায়গাতে, তো ভালো লাগছে। ধারণা বোধহয় মানে এই যে শামসুল আলম স্যার বা শামসুল আলম মহাশয়ের এই যে মস্তিষ্ক প্রসূত ভাবনা, যার তারিফ কিন্তু না করলেই নয়, এই যে অভিনব উদ্যোগ, তার সাথে আরো একটা অভিনব উদ্যোগ আমি কিছুক্ষণ আগে তো বলছিলামই যে মেয়েদেরও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, ম্যান্ডেটরি ব্যবস্থা, যেটা করতেই হবে। তার সাথে আরো একটি বিষয়ে মানে আমার মনে হয় যে এই যে সমস্ত কিছু পরিষেবা দেওয়া, এবং এই সমস্ত পরিষেবার মাঝে কোথাও মানে এই যে দারিদ্র সীমার নিচে থেকে যারা আসছে, তাদের যে খুব আর্থিক দিক থেকে তারা এইখানে পড়াশুনো করার জন্য যে আর্থিক ব্যয় হচ্ছে এমনটা কিন্তু নয়। তার মানে এই ভাবুন, মানে একবার ভেবে দেখতেই পারি আমরা যে
এই মুরালীগঞ্জ হাই স্কুল সরকার পোষিত একটি উচ্চ বিদ্যালয়, সে যদি এইভাবে এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু অন্য বিদ্যালয়গুলোর ক্ষেত্রেও এই ব্যতিক্রমী ভাবনা নাকি জরুরি নয়। আমি জানি না কে কিভাবে নেবে বিষয়টা, তবে এটা একেবারেই ব্যক্তিগত অভিমত থেকেই বলছি। তার সাথে আরো একটা বিষয় আমি তুলে ধরি, কিস্তিতে বই। এটা বোধহয় শুধু পশ্চিমবঙ্গ নয়, মানে গোটা ভারতেই এটা একটা অভিনব উদ্যোগ, যা কিনা শারীরিক মস্তিষ্ক না, এটা ভারত কিনা আমি জানি না, কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন ফ্রেন্ডরা তারা এটাকে, এটা কিভাবে আপনি ভাবলেন এই যে অভিনব? আমার মনে হতো মাঝে মাঝে যখন টিচারদের সাথে, স্যারেদের, ম্যাডামদের সাথে আমি মিটিং করতাম, তো ওনারা বলতো স্যার কি করে এগোবে বলুন তো, ওরা তো এখনো বই কেনেনি। আমি বই মানে এখনো 4-5 মাস হয়ে গেল বলে কেনেনি। তারপর দেখলাম সত্যি তো, মানে গরিব ঘরের ছেলেমেয়েরাই তো আমাদের এখানে পড়ে। একটা বাবাকে সে তার সন্তানের হাতে বইটা তুলে দিতে চায়, কিন্তু 1000 টাকা জমিয়ে বইটা নেওয়া বা 500 টাকা সংসার চালিয়ে জমিয়ে নেওয়াটা তার পক্ষে হয়তো পেরে ওঠেন না। তো আমরা দেখলাম যদি ঠিক আছে, আমাকে তো বইটা কিনতে হচ্ছে না, পাবলিশার্স আমার এখানে বই দিয়ে যাচ্ছে, তো আমরা কি করছি, আমরা বইটাকে অনেক ডিসকাউন্ট, যেটা বাজারে হয়তো পায় না, তবু এখানে বলে রাখি এটা কিন্তু আমাদের ছাত্রের জন্য অ্যাপ্লিকেবল, পাশের কেউ স্কুল থেকে আসলে পাবে না। এবং তারা কিস্তিতে, ধরুন 500 টাকা বইয়ের দাম, তার 100 টাকা দিচ্ছে, বাকি 400 টাকা 4টে কিস্তিতে, 3টে কিস্তিতে দিচ্ছে। তাহলে ডে ওয়ানে সে বইগুলো পেয়ে যাচ্ছে, বাবারও অতটা প্রেশার থাকে না। আপনি বলুন না, ধরুন অনেক ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ দুজনই চাকরি করে, এত মোটা টাকা বেতন পেয়ে আমাদের কিন্তু বাড়ির জন্য ব্যাংকের দ্বারস্থ হতে হয় এবং ইএমআই দিতে হয়। আমার তো মনে হয় ইএমআই যদি না দেয় তো 98% মানে চাকরিজীবী তারা বাড়ি গাড়ি তাদের স্বপ্ন পূরণ হবে না। তো ভাবুন তো একটা ওই গরিব লোকের ক্ষেত্রে তাহলে এটা কতটা। তো এই কনসেপ্টটা অনেকেরই ভালো লেগেছে, আর আমরা খুব উৎসাহ, আমাদের যদি ক্যাম্পাসে আসেন দেখবেন আমরা বইটা ডিসপ্লে করে রাখি, অনেক বাচ্চা বই উল্টে উল্টে দেখে, এবং তারপরে হয়তো বাবাকে গিয়ে বলে, বাবা হয়তো বলবে, হয়তো জানে না যে কিস্তিতে, যে না এখন না ঠিক আছে কিনে দেবো, ওই তখন অ্যাডভোকেসি করে যে বাবা আমাদের এখান থেকে কিস্তিতে পাওয়া যায়। তো এখন এটা কতটা সুবিধা হতে পারে যে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী আমি তো বলবো যারা সরকারি বিদ্যালয়ের প্রধানরা আছেন এটা চালু করতে পারেন, সত্যি সুবিধা হবে। এটা তো আমরা প্রজেক্ট হিসাবে, পাইলট প্রজেক্ট হিসাবে নিয়েছি, এত সাকসেস পাবো আমি ভাবতেও পারিনি। ভীষণ ভীষণ ভালো লাগার এই ভাবনাগুলোতে কিন্তু আজকে স্যারকে কিন্তু কুর্নিশ না জানালেই নয়। তবে কথা বলতে বলতে আমাদের একটা বিরতি নেবার সময় হয়ে গেল। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে চটপট আজকের এই বিশিষ্ট মানুষকে নিয়ে ফেরত আসছি, সঙ্গে থাকুন। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হসপিটাল হোপ অ্যান্ড হিল রয়েছে বিশ্বমানের চিকিৎসা পরিষেবায়। এখন রোগী বা তার পরিবারকে ছুটে যেতে হবে না কলকাতা বা দূরে কোথাও। আমাদের পরিষেবায় রয়েছে পেট সিটি স্ক্যান। এখনো পর্যন্ত 1000-এরও বেশি রোগীর পেট সিটি স্ক্যান এখানে সম্পন্ন করা হয়েছে। বিশেষজ্ঞ রেডিয়েশন অঙ্কোলজিস্ট টিমের সাথে রয়েছে উত্তরবঙ্গের সেরা রেডিওথেরাপি লিনিয়ার এক্সিলারেটর মেশিন। বন্ধুত্বপূর্ণ পরিবেশে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে রয়েছেন একমাত্র এফআরসিআর ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট ডাক্তার সপ্তর্ষি ঘোষ। এখানে রয়েছে অঙ্কো অ্যানেস্থেশিয়া সহ ফুল টাইম সার্জিক্যাল অঙ্কোলজি টিম। আরও রয়েছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরিষেবার সাথে ইন হাউস বায়োপসি সহ ডাক্তারদের অঙ্কোপ্যাথোলজি টিম। স্বাস্থ্যসাথী কার্ড এখানে গ্রহণযোগ্য। হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, জটিয়াখালী, ফুলবাড়ি। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এমএ। সুভাষ যেটু বলতো আমায়, জোট বাঁধবি সব সময়। জোট বেঁধেছে হাসান হোসেন, জোট বাঁধে রাম লক্ষণও। 27-28 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। ঘরে ঘরে এসে গেছে চেতা
চ্যাম্পিয়ন বৌদি। সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কামধনু NXT, কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, পাইওনিয়ার বিউটি ক্লিনিক অ্যান্ড ফ্যামিলি স্যালুন। ও এটা ইও নাম্বার আছে একটা। ফিরলাম বিরতির পর। আজকের শিক্ষা শুলুকের শনিবাসরীয় সন্ধ্যায় আপনাদেরকে জানাই আমাদের সাথে আজকে রয়েছেন, ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন, তবু আরও একবার জানাচ্ছি, আমাদের সাথে রয়েছেন মুরালীগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম মহাশয়। তার বিভিন্ন অভিনব উদ্যোগ এবং তার বিভিন্ন কর্মকাণ্ডের কথা কিছুটা আমরা শুনেছি, তবে আসলে এতটা কর্মকাণ্ড, এতটা সফলতা সব মিলিয়ে বোধহয় এই 40 মিনিট সময়টা একেবারে খুব ছোট। তবে যাই হোক, কথা না বলে স্যারের কাছে চটপট চলে যাই। যেই বিষয়ে আমাদের কথা হচ্ছিল, যে এই সব কিছু মিলিয়ে, এই যে কিস্তিতে বই দেওয়া, সমস্ত কিছু এভরিথিং মিলিয়ে এই যে ছাত্র সংখ্যা 2000 আপনি জয়েন করেছিলেন 2004 সালে, তখন ছাত্র সংখ্যা ছিল 100 নাকি 165, আজ তো 80-85 জন। আচ্ছা, আজ তো খুব কম। এখন বর্তমানে 2539 জন, যা তথ্য আমি পেয়েছি স্যারের থেকে। তার মানে এটা গত বছরে, এবছরে আরো বেড়েছে, আরো আচ্ছা এবছরে তাহলে আরোই বেড়েছে, কারণ নিউ অ্যাডমিশন 2539 গত বছর, এবছর আরো বেড়েছে। মানে এই যে সংখ্যাটা, যেখানে কিন্তু পাশাপাশি স্কুলগুলোতে, শহর শিলিগুড়িতেও থাকা বড় বড় স্কুলগুলোতে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে, ভর্তির সংখ্যা কমছে, এবং ড্রপ আউট তো মানে বেড়েই যাচ্ছে। আর সব মিলিয়ে না, কোথাও কমছে, কোথাও ছাত্রছাত্রীদের মানে বোধহয় স্কুলের প্রতি একটা আকর্ষণ বোধ কমছে, এগুলো রয়েছে। আমরা এগুলো পর্যালোচনা করেছি বা করি বা করব, আমরা যারা শিক্ষার জগতে রয়েছি। তার সাথে এই যে মুরালীগঞ্জ হাই স্কুল, তার একটা অভিনব উদ্যোগ, কেন ছাত্র বা ছাত্রীর ভালো লাগবে না? কিছুক্ষণ আগে কিন্তু স্যার বলছিলেন যে ঘুরতে এসে তার মুরালীগঞ্জ হাই স্কুলটা পছন্দ হয়ে গেল। তো এত ফুল দেখুন, আমরা রীতিমতো আমার পার্ট টাইম মালি আছে 1000, এবছরে 1100 ফুলের টব আছে। আপনারা যদি 2 মাস পরে আসেন তো দেখতে পাবেন, অনেকে ভুল করে বলে এটা কাশ্মীরের ভ্যালির মতো লাগছে। আসলে একটা এটা সবকিছু কিন্তু বাচ্চাদের জন্য করা। আমরা যদি রাজ্যের অন্য স্কুলগুলোকে নিট অ্যান্ড ক্লিন পরিকাঠামো, অনেকে প্রশ্ন তুলবেন সরকারি স্কুলে টাকা কোথায় পাবো, এই প্রশ্ন তো আমি যখন জয়েন করি ম্যাডাম, তখন আমার আগে 2 জন প্রধান শিক্ষক স্কুলের কন্ডিশন দেখে ফিরে চলে গেছে। তো আমি যেদিন জয়েন করতে যাচ্ছি, 20 হাত দূর থেকে তৎকালীন যিনি সম্পাদক ছিলেন মহেন্দ্র কুমার দাস, 20 হাত দূর থেকে বলছে, আরে মশাই আপনি জয়েন করবেন তো? আমি তো ঘাবড়ে গেছি যে কি ব্যাপার। ওখান থেকে সব মিষ্টি টিষ্টি খাইয়ে আসলাম, এ নিয়ে তো কি বলতে চান? তো আমার মানে অবাক হয়ে তাকিয়ে আছে। উনি উত্তর দিচ্ছেন যে না, এর আগে 2 বার আমাদের ঠকিয়েছে 2 জন প্রধান শিক্ষক, আসবেন বলে। তখন অনেকজন লোক এখানে বসেছিলেন, আপনি আজকে এসছেন, দেখেন কেউ নেই, শুধু আমি আছি, তো আপনি থাকবেন তো? মানে তারাও ভেবেছে কারণ এতটা করুণ কন্ডিশন, মাত্র 2টো চালা ঘর ছিল আর 2টো মাত্র বেঞ্চ ছিল। ক্লাস 8-এর মেয়েকে আমি বস্তায় নিয়ে আসতে দেখেছি, ওরা বস্তা নিয়েই বসতো মাটিতে, আর 2টো বেঞ্চ ছিল, সেখানে ছেলেরা বসতো। তো সেখান থেকে আমাদের চ্যালেঞ্জটা শুরু হয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম, টাকা তো দরকার, অবশ্যই টাকা দরকার, টাকা ছাড়া তো হলো না। কিন্তু আমরা অনেক প্রধান শিক্ষক জানেন, অনেকে হয়তো জানি না, আমরা যদি CSR কে ইউজ করতে শিখে যাই একবার, তো আমার অনেক ফ্রেন্ড আছে যারা দক্ষিণবঙ্গে আমার হাত থেকে শুরু হয়ে তারা মানে একেবারে সত্যি তারা একটার পর একটা বড় বড় কাজ করে যাচ্ছে। 4 লাখ 5 লাখ টাকা 8-10 লাখ টাকার কাজ কোনো মানে তাদের কাছে ম্যাটারই করছে না। আসলে সেই বুঝে গেছে কি করে CSRটা নিতে হয়, মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। একটা কোম্পানি তার একটা মানে পার্সেন্টেজ 2% তার প্রফিটের তাকে বিভিন্ন খাতে, তার মধ্যে এডুকেশন আছে, তাকে দান করতে হবে। আর যদি না দান করে গভর্নমেন্ট ওটাকে সিজ করে নিয়ে তার মতো করে কাজ করবে। তো আমরা ধরুন স্থানীয় ব্যাংক হতে পারে বা যে কোনো বড় কোম্পানি যার 5 কোটির উপর বেশি টার্নওভার আছে, প্রফিট আছে, তারা কিন্তু এই 2% তার প্রফিটে দিতে হবে। তো এইটা যদি আমরা ইউজ করতে পারি, আপনি আমাদের বিদ্যালয়ে গিয়ে ক্লাসরুমে গিয়ে, কিছুদিন আগে জয়েন্ট ডিরেক্টর এসেছিলেন, তো ঘুরতে ঘুরতে আমাকে বলছে তোমার কিন্তু এখন সরকারি স্কুলের প্রধান শিক্ষক শত্রু না,
আমি বলছি স্যার কেন, আমি বুঝতে পারলাম না। তো যে তোমার এখন শত্রু হয়ে যাবে প্রাইভেট স্কুল। হ্যাঁ, তুমি এটা হয়েছে, হ্যাঁ এটা অনেক ঝাঁকে ঝাঁকে প্রায় 1 থেকে 150 ছেলে মেয়ে আছে, তারা দেয়ার ফ্রম ইংলিশ মিডিয়াম। বাবা মারা একটা স্বপ্ন নিয়ে গেছে, কিন্তু ফিনান্স তো একটা ম্যাটার করে অবশ্যই। তো সেটা তারা এখানে এসে সেইটা পাচ্ছে, ঝা চকচকে ক্যাম্পাস, স্ট্যান্ড বাই রাখা আছে। এইবারে অনেকে বলবেন এই টাকাগুলো কোথা থেকে আসে। আপনিও যদি এই ধরনের অনেক সংস্থা আছে, আজকের কথা বলছি, আজকে এই কিছুক্ষণ আগে আমি স্কুল থেকে আসছি, আবার ফের যাব রাত্রে, কালকে পূজা আছে। একজন ভদ্রলোক আসলেন, তার পাশে একটা ইন্ডাস্ট্রি আছে, তিনি দেখার পরে বলল আপনি আপনার কিছু কি দরকার আছে? আচ্ছা, তো বলার পরে আমি বললাম না, আমার যদি রুম থাকতো তাহলে আমরা ইনটেক বাড়াতে পারতাম। একটা রুম উনি আস্তে আস্তে জানতে চাচ্ছেন যে কত টাকা লাগে। আমি বললাম দেখুন, একটা গভর্নমেন্ট যদি তার পিডব্লিউডি দিয়ে টেন্ডার ডেকে করে তো 10-12 লাখ টাকা লাগবে, আমরা ওটা 6-7 লাখ টাকায় ভালো করতে পারবো। আচ্ছা, একটু থামাচ্ছি, আমাদের বোধহয় একটা ফোন কলস রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ডক্টর জলিলুল ইসলাম মন্ডল বলছি বারাসাত থেকে। আমি ওনার অনেক ওই স্কুল সম্বন্ধে শুনেছি, দেখেছি, ভিডিও দেখেছি। আমিও একটা স্কুলের হেডমাস্টার মশাই আর কি। আচ্ছা, অনুপ্রাণিত হয়েছি খুবই, এবং আমি আমার স্কুলে ওনার এটা দেখে আর কি ওইরকম করার চেষ্টা করছি। যদিও আমাদের ওনার মতো ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের যেটা থাকা দরকার একটা স্কুল বিল্ডিং এ, তবু আমি ওই সীমিত জায়গার মধ্যে থেকে চেষ্টা করছি ওনার মতো করার আর কি। একদম, আমি ওনাকে খুবই ফলো করি, খুব রেসপেক্ট করি, একদম ফলো করার মতোই মানুষ। ভালো থাকুন উনি, এবং স্কুলটাকে আরো একটু ভালো করে নিয়ে যাক, এবং যেটা দেশের এবং সারা পৃথিবীর মুখ উজ্জ্বল করবে এটা আশা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যে গল্পটা শেয়ার করছিলাম, কথা উনি বললেন, আমি ওনার সাথে এরকম প্রচুর মানে কিছুদিন আগে আপনি এখানে একটা অনুষ্ঠান হয়েছিল, সেটা আমি আসছি। আচ্ছা, তো আমি জানতাম না এত ফলোয়ার আছে। অনেকে বলছে স্যার একটা যদি সেলফি তুলতে পারেন, না কেন, বলছে এই ফেসবুকের দৌলতে বা এই ধরনের যে আমাদের স্কুলটাকে তারা ফলো করে, একটা বড় রিয়েলিটি শোতে স্কুলটাকে দেখানো হয়েছিল। আমি ভুলে গেছি কিন্তু তারা বলেনি। না, আপনার স্কুলে তো এরকম পরিদর্শনে আসছেন। হ্যাঁ, একদম বিভিন্ন জায়গা থেকে এসে দেখছেন আপনি কিভাবে করছেন। শুধু আপনার কথাটাকে যদি আমি কেড়ে একটু ডিস্টার্ব করে বলি, কিছুদিন আগে আমাদের ওখানে যিনি বিডিও সাহেব আছেন, তিনি এসে অলরেডি মিডিয়ার সামনে বলেছেন এটা টুরিস্ট স্পট হিসেবে ডিক্লেয়ার করা উচিত। হ্যাঁ, এটা কিন্তু সাধারণ মানুষ বলেননি, পলিটিক্যাল নেতা বলেননি, বলেছেন একজন WBCS ম্যাজিস্ট্রেট লেভেলের, যেটা টুরিস্ট স্পট হিসাবে ইতিমধ্যে আমাদের সাউথ বেঙ্গল থেকে, ধরুন হাওড়া থেকে, মুর্শিদাবাদ থেকে, ভেরি রিসেন্ট দিনহাটার একটি স্কুলের 64 জন ছেলে মেয়ে এসছে, তারপরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং অলরেডি দক্ষিণ দিনাজপুর থেকে কিছুদিন আগে দুটো স্কুলে এসছেন। তো কন্টিনিউ আসতে থাকেন, তখন আমাদের মনে হয় যে আমাদের এই কাজটা যদি রেপ্লিকা তৈরি হয় তো আমরা মানে সার্থক। আমাদের ম্যানেজিং কমিটি, শিক্ষক শিক্ষিকা, আসলে মুরালীগঞ্জ হচ্ছে অনেকে বলেন প্রধান শিক্ষক না, টিম মুরালীগঞ্জ, সেখানে ম্যানেজিং কমিটির একটা রোল আছে, আমাদের টিচাররা ডেডিকেটেড। আজকে দেখুন সব স্কুলে টিচারদের, বিশেষ করে ম্যাডামদের একটা সমস্যা হয়, ম্যাডাম আপনিও আছেন, যে সিসিএল নিয়ে। দেখুন সিসিএল তো আইনে দেওয়া আছে, আমি বাধা দেওয়ার কে? তিনি তো নেবেনই, তাই না? রাদার যদি আমি টেকনোলজি এমন করে ডেভেলপ করতে পারি, তিনি বাড়িতেও থাকবেন, আমার ক্লাসটা চলবে, আমার বড় বড় LED মনিটর আছে এবং সেখানে ক্যামেরা লাগানো আছে, পুরো ক্লাসটা ম্যাডাম বাড়ির থেকে বসে ক্লাস নিচ্ছে, পিছনের ছেলে মেয়েদের পড়া ধরছে, পিছনের ছেলে মেয়েদের পড়া ধরছে, পড়া নিচ্ছে। তো এইটা যদি আমরা কি করি, ম্যাডামকে বলি যে ম্যাডাম যখন আপনি মানে সময় পাবেন তো একটু আমাকে ফোনে জানাবেন, আমরা তাহলে আপনার ক্লাসটাকে ভার্চুয়াল মোডে নিয়ে নেব। তো গ্ল্যাডলি নেন। অনেকে বলে যে না এই ম্যাডামরা এমন, আমার কোনোদিন মনে হয়নি। আর এইসব বিষয় নিয়ে আমাদের অনেক 4-5 জন ম্যাডাম আছে, নেভার। শুধু আমরা এই অ্যাপ্রোচটা রাখি যে তো গ্ল্যাডলি নেন, কারণ যিনি সবসময় বাচ্চাদের সাথে থাকেন, হঠাৎ করে যদি 6 মাস বা 1 মাস বা 15 দিন চলে যান না, 1-2 দিন ভালো লাগে, তারপর কিন্তু ওই বাচ্চাদের না থাকাতে তিনি ভালো থাকেন না। তো যখন আবার বাচ্চাদের ভিডিও মোডে আসেন তো উনিও চাঙ্গা হয়ে যান, আমরা এই বেনিফিটটা অ্যাভেল করতে পারি। ভীষণ ভালো। আর এটা বোধহয় অ্যাভেল করা যায়, এক্স্যাক্টলি ভীষণ সুন্দর একজন প্রশিক্ষক
ভালো মনের প্রশিক্ষক বা দক্ষ প্রশাসকের হাত ধরেই। আর যেটা বা যেই নামটা কিন্তু শামসুল আলম, মুরালীগঞ্জ হাই স্কুল হেডমাস্টার। আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে চাইলে 0353246191 এই নম্বরে কিন্তু আপনারা সরাসরি কথা বলতে পারেন। শুধু এই বিষয় নিয়েই নয়, আমি এটাও জানাতে চাই শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু বিভিন্ন বিষয়ে যে জটিলতা রয়েছে সেসব বিষয়েও কিন্তু আপনারা চাইলে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি প্রশ্ন করতে পারেন, স্যার কিন্তু উত্তর দিয়ে দেবে সরাসরি আমাদের এই লাইভ অনুষ্ঠান থেকেই। হ্যাঁ, এবার তো আমি যেটা গল্পটা বলছিলাম আজকেই, তো উনি আসলেন, দেখতে আসলেন, দেখার পরে জানতে চাইলেন। আমি বললাম 6-7 লাখ টাকা। উনি রিকোয়েস্ট করে গেলেন বারবার যে একটা রুম কিন্তু আমি দেব, মনে রাখবেন। মানে এতটা মানে যে প্লিজ আমার অন্তত একটা রুম, মানে 6 থেকে 7 লাখ টাকা। ভাবুন তো, আমি আজকে 12টা পর্যন্ত আমার ওই টাকাটা ছিল না। তো উনি আসলেন 3টার দিকে আসলেন, যে ডিক্লারেশন আমি যদি কালকে বা 1 মাস পরে আমি যদি মানে একটা প্ল্যান করে নিয়ে যাই বা আমরা এমসিতে সিদ্ধান্ত নেই, তো ওই 6 লাখ টাকা তো আমার অ্যাড অন হয়ে গেল। তো এই ধরনের একটা আশা রাখতে হবে, পজিটিভ হতে হবে যে টাকা আমার চলে আসতে পারে। আমরা ভেরি রিসেন্ট যে রজত জয়ন্তী আপনারা দেখলেন যে আমরা স্কুল রিনোভেশন করেছি, সেখানে আমরা নেপাল, ভুটান, বাংলাদেশ থেকে আমাদের গেস্ট এসছে এবং পশ্চিমবঙ্গের শিক্ষা আধিকারিক যারা ছিলেন তারা সকলেই চলে এসছেন। তো আসলে প্রধান শিক্ষক হিসাবে, অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আপনার কমিউনিকেশন, হ্যাঁ, মানে এইটাকে ভালো রাখতে হবে। হ্যাঁ, অনেক সমাজকর্মী আছে, তারা কিন্তু সোসাইটিতে কিছু টাকা দিতে চান, সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, কোম্পানিগুলো আছে। এই দেখুন, আজকে যদি আমার প্রাইভেট স্কুল হতো কেউ আমাকে 10 পয়সা দিত না, কিন্তু এত লোক বসে আছে। মুরালীগঞ্জ কিন্তু শুধু সরকারের ওই টাকাতে কিন্তু হয়নি, সেখানে সোশ্যাল কন্ট্রিবিউশন আছে। আপনি একটা গল্প শুনলে অবাক হয়ে যাবেন। একটি মেয়ে আলপনা সিংহ, তার একটা খবর বেরোয় এবং সে চা বাগানে মানে লেবারের কাজ করতো, খুব ভালো নাম্বার, এখন ঘোষপুকুর কলেজে ওর অধ্যাপিকা। তো তার একটা খবর বেরোয় যখন উচ্চ মাধ্যমিক পাশ করলো, সেই খবরটার সন্ধ্যাবেলা একটা ফোন আসলো, এক সাংবাদিক বলল যে কোচবিহারের একজন আপনার স্কুলে দেখা করতে চায়, আলপনাকে কিছু টাকা দিতে চায়। ঠিক আছে, হয়তো 5-10 হাজার টাকা দেবেন। উনি চলে আসলেন, এসে 2 লক্ষ টাকা বললো, শুধু আলপনাকে না, আমি স্কুলকেও দিয়ে যেতে চাই। আমরা খোঁজ নিলাম, তিনি রিটায়ার্ড বিএসএনএল কর্মী, যে আমাকে চেনে না, জানে না, এতগুলো টাকা। তারপর উনি এটা জানেন যে এই টাকাটার বোধহয় সৎ ব্যবহার হবে, একদম সকলের মাঝে ব্যবহার হবে, আর তাহলেই সমাজের একটা ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এই স্কুল। তারপরে পরিচালনা সমিতির যিনি সভাপতি ছিলেন, যে না, উনি বয়স হয়ে গেছে, রিটায়ারমেন্টের টাকা, ঠিক আছে। তো আমরা 1 লাখ টাকা নিয়েছিলাম, সেই টাকাটা রাখা আছে, সেই টাকার থেকে অনেক গরিব ছেলে মেয়েদের আমরা অবাক হয়ে যাই। এই মুরালীগঞ্জ ছিল বলে অনেক, ইতিমধ্যে আমরা অনেক 4-5 জন ডাক্তার তৈরি করতে পেরেছি। এবছরেই 2টো গরিব পরিবারের মেয়ে, তারা ডাক্তারিতে চান্স পেয়েছে। মানে অনেকে ব্যাংকের ডেপুটি ম্যানেজার হয়েছে, অনেকে পুলিশের ভালো পদে আছে, অনেক ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হতে পেরেছে এই স্কুলের জন্য। আর বিদ্যালয় প্রধান হিসাবে, শিক্ষক শিক্ষিকা হিসাবে আমরা সব সময় অ্যাডভোকেসি করব। এই নয় যে ফার্স্ট হতে হবে, বরং কোনো ছেলে মেয়েদের এখন থেকে, মানে যেভাবে আমরা যারা শিক্ষিত বাবা মারা আমাদের সন্তানকে দেখি, আমার ভালো লেগেছিল কিছুদিন আগে শিলিগুড়িতে শিক্ষামন্ত্রী যখন এসে তিনি একটা সেশন নিচ্ছিলেন, এমন একটা শব্দ ইউজ করেছিলেন যেটা আমি অনেকক্ষণ ধরে রাত্রেও ভাবছিলাম। তিনি বললেন, আপনারা যারা আপনাদের সন্তানকে যেভাবে ভাবেন, যেভাবে যত্ন নেন, আপনারা যদি ঠিক সেইভাবে আপনার ছাত্রছাত্রী নেন, তাহলে সত্যি রাজ্যের শিক্ষা ব্যবস্থা বদলে যাবে। তো এটা একটা দামি কথা বলেছিলেন, সত্যি এটা হওয়া উচিত। আমরা যেভাবে আমাদের সন্তানকে নিয়ে ভাবি, আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে যদি ভাবনাটা থাকে, তো স্কুলও বদলে যাবে। একদম। এই ক্ষেত্রে আমি একটা বিষয় বলতে চাই, আমাদের কিছুদিন আগে যিনি রাজ্যের শিক্ষামন্ত্রী এসেছিলেন, তার সামনে কিন্তু মুরালীগঞ্জ হাই স্কুলের একটা ডকুমেন্টারিও পেশ করা হয়েছিল, যেখানে স্কুলের বিভিন্ন ইতিবাচক দিকগুলো, বিভিন্ন পুরস্কার পাওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়েছিল, এবং সেটি কিন্তু আমাদের শিক্ষামন্ত্রীর কাছে
প্রশংসিত হয়েছে। আমরাও প্রশংসিত, কেন বলুন তো, কারণ এই যে উদ্যোগগুলো, এই যে বিষয়গুলো, তার সাথে আরেকটা বিষয় আমি যোগ করি, এই যে মিড ডে মিল খাওয়ার ব্যবস্থা, তার স্বার্থে কিন্তু বাস্তুতন্ত্রের স্বার্থেই স্কুলেই পুকুরের ব্যবস্থা, স্কুলেই সবজি বাগান এবং ফুলের বাগান রয়েছে, স্যার তো কিছুক্ষণ আগে বলল, তার সাথে পাখি, বাচ্চাদের জন্য রাখা খরগোশ, এই যে একটা পরিবেশটাকে শিশু সুলভ করে দেওয়া, শিশু বান্ধব করে দেওয়া, তার মাঝে বাচ্চারা যে বড় হচ্ছে, এই বড় হওয়া বোধহয় বিদ্যা এবং শিক্ষা এই দুটোর মাঝামাঝি নয়, বিদ্যাও থাকছে, শিক্ষাও থাকছে, অর্থাৎ ভালো মনের একজন ছাত্র বা ভালো মনের একজন ছাত্রী সেই বিদ্যালয় থেকে কিন্তু তৈরি হচ্ছে সব দিক দিয়ে, তাই তো? এটা আমরা হলফ করে কিন্তু বলতেই পারি। যাই হোক, কথা বলতে বলতে আমাদের সময় শেষ হয়ে গেল। আসলে এত ভালো ভাবনা, এত ভালো উদ্যোগ, আর তার মাঝে এই ছাত্র দরদি, শিক্ষার্থী দরদি এই মানুষ, শিক্ষানুরাগী মানুষকে আজ আমরা পেয়ে কিন্তু আপ্লুত ছিলাম। আরও তথ্য আরও একটি নতুন পর্বে আমরা স্যারকে পাবোই আশা রাখছি, মেলে ধরবো আপনাদের সামনে। তার সেদিনের আমরা অনুষ্ঠানটা এমনভাবে সাজাবো যে আমাদের বিভিন্ন চাকরির ক্ষেত্রে বা চাকরির বিষয়ের ক্ষেত্রে বিভিন্ন সমস্যাকে কি বিষয়ে সমাধান করা যায়, মানে আমরা যারা কর্মরত রয়েছি বা যারা কর্মস্থলে যেতে চাই, সেই ক্ষেত্রে যে প্রসিডিউরগুলো, আইন রুলস রয়েছে, এগুলো আমরা অনেকেই বিভিন্ন বিষয়ে জানি না। আশা করব স্যারকে যে অন্য একটি দিন এই বিষয় নিয়ে আমরা আলোচনায় বসবো, আড্ডায় থাকবো। আর যাই হোক, আপনাকে অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই সেটে আজকে আপনার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আপনাদেরকেও জানাচ্ছি যে আমাদের আজকের এই অনুষ্ঠানটি কিন্তু পুনঃপ্রচার হবে আগামীকাল বেলা 1টার সময় আপনাদের প্রিয় সিসিএন বিনোদন এই চ্যানেলটিতে। যারা আমাদের সাথে ছিলেন, স্মার্টফোনের ওপারে ছিলেন, পর্দার ওপারে ছিলেন, সকলকে ধন্যবাদ জানাই। আবারও শনিবার এরকম একটি শিক্ষাসুলভ অনুষ্ঠানে কিন্তু আমরা ইতিবাচক বার্তা নিয়ে হাজির হব। আপনারা পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শিক্ষাসুলভ অনুষ্ঠানটি নিবেদন করছেন হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার।